একটি অভিশপ্ত গ্রাম যেখানে কালীপূজার দিনে আজও বলি দেওয়া হয় নিষ্পাপ কন্যা সন্তানকে। কিন্তু যদি সেই বলি না দেওয়া হয় তাহলে জেগে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষস, যার একটাই লক্ষ্য ধ্বংস। আর এই আত্মবিশ্বাস আর অশুভ শক্তির বিরুদ্ধে এক মায়ের লড়াই। এই গল্প আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া হিন্দি হরর মুভির গল্প, যার নাম হচ্ছে মা। মুভির গল্প শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে এবং একটি শেয়ার দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুর গ্রাম দেখি, যেখানে কালী মায়ের পূজা চলছিল। একই সময়ে জমিদারের স্ত্রী সন্তান প্রসব করতে চলেছেন। নিচে চলছে পূজা আর উপরে জমিদারের বাড়িতে জমিদারের সন্তান জন্ম নিতে চলেছে। সবাই যেন কোনো এক অজানা আতঙ্কে আছে। কিছুক্ষণ পর খবর আসে একটি ছেলে হয়েছে। এতে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু এরপরই জানা যায় যমজ সন্তান জন্ম হয়েছে। প্রথমটি ছেলে হলেও পরেরটি মেয়ে। যখনই জানতে পারে যে মেয়ে সন্তান হয়েছে, হঠাৎ পূজা বন্ধ হয়ে যায়, যেন সমস্ত প্রসাদে শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখতে পাই আশেপাশের গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে, যেন কোনো রাক্ষস চিৎকার করছে। এরপর দেখা যায় সেই নবজাত মেয়েটিকে তার মায়ের থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে জঙ্গলের ভিতর চলে যায়। জঙ্গলের ভিতর এক পাথরের উপর বাচ্চাটিকে রেখে দেয়, যেখানে কালী মায়ের এক পরম ভক্ত তার বলি দেয়। সে একটি মন্ত্র পড়ে, যেখানে বলা হয় যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবে রাক্ষসরা এই ভূমি থেকে দূরে থাকবে। হে রাক্ষস, তুমি চলে যাও। সেই মন্ত্র বলে শিশুটিকে বলি দেওয়া হয়। তখনই দেখা যায় যে রাক্ষসটি তাদের দিকে ছুটে আসছিল, সে সাথে সাথে থেমে যায়। তারপর কেটে যায় 40 বছর। আমরা পৌঁছে যাই কলকাতার শহরে, যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে। সেখানে অম্বিকা নামের একজন টিচারকে দেখা যায়, যিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের কালিমার ছবি দেখিয়ে বোঝাচ্ছিলেন। এক ছবিতে কালিমায়ের হাতে একটি রাক্ষসের মাথা। এক স্টুডেন্ট প্রশ্ন করে, এটাকে অম্বিকা বলেন, এর নাম রক্তবীজ। সে ছিল একজন ভয়ঙ্কর রাক্ষস। সে সব দেবতাদেরকে হারাতে থাকে এবং তাণ্ডব চালাতে থাকে। তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। তখন মা পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন মা কালী। মা কালী সেই রাক্ষসদের শিরচ্ছেদ করেন, কিন্তু সেই রাক্ষসের রক্ত যেখানে পড়েছিল সেখানে আবার নতুন রাক্ষস জন্ম নিচ্ছিল। তখন মা কালী নিজের জীব দিয়ে সেই রক্ত শুষে নেন, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। এভাবেই মা কালীর রক্তবীজকে ধ্বংস করে এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখে। এই গল্প বলার মাঝেই এক্সিবিশন শেষ হয় এবং সেখানে প্রবেশ করে শুভঙ্কর, অম্বিকার স্বামী, এবং তাদের 12 বছরের একটি মেয়েও আছে, যার নাম শ্বেতা। তারা সবাই কলকাতা শহরেই থাকে। একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দ্রপুর থেকে একটি ফোন আসে। তার চাচা জয়দেব জানায় যে তার বাবা মারা গেছেন, তাকে শ্রদ্ধার জন্য আসতে হবে। তখনই আমরা জানতে পারি এই শুভঙ্কর আর কেউ নয়, চন্দনপুরের সেই জমিদারের ছেলে, যার জন্মের সময় তার যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল, যেটা আমরা প্রথম দৃশ্যে দেখেছি। চন্দনপুরে কেউ জানে না যে শুভঙ্করের একটি মেয়ে আছে, কারণ প্রথা অনুযায়ী যদি কোনো কন্যা সন্তান জন্ম দেওয়া হয় তবে কালী পূজার দিনে তাকে বলি দেওয়া হবে, অন্যথায় সে পুরনো রাক্ষস আবার ফিরে আসবে। তাই শুভঙ্কর গ্রামের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে কলকাতায় সেটেল হয়। কেউ জানে না সে একটি কন্যা সন্তানের বাবা। তখন শুভঙ্করের বাবা মারা যেতে শুভঙ্করকে চন্দ্রপুর যেতে হবে। তখন তার মেয়ে শ্বেতাও জিদ ধরে চন্দনপুরে যাওয়ার জন্য। সে জানেই না চন্দনপুরে তার সম্পূর্ণ পরিবার আছে। অম্বিকা সব জানলেও শুভঙ্কর সবসময় মেয়ের কাছ থেকে সব সত্য লুকিয়ে রেখেছে। শুভঙ্কর সিদ্ধান্ত নেয় সে একাই গ্রামে যাবে। অম্বিকা চায় না সে একা যাক, কিন্তু শুভঙ্কর বলে, গ্রামে যদি কেউ জানতে পারে আমার মেয়ে আছে, আবার সেই ভয়ঙ্কর রীতি শুরু হয়ে যাবে। শুভঙ্কর বলেন, আমাকে এসব রীতিনীতি, ভগবান, বলি, এসব কিছুতে বাধ্য করা হবে, যা আমার একদমই পছন্দ নয়। আমি অনেক আগেই বুঝে গেছি এসব কিছু অন্ধবিশ্বাস মাত্র। তাই চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে সে রওনা হয় চন্দনপুরের উদ্দেশ্যে। চন্দনপুরে পৌঁছে সে বাবার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে এবং চাচা জয়দেবের সঙ্গে দেখা করে। শুভঙ্কর বলে, চাচা, আমি এই পুরো প্রাসাদটিকে বিক্রি করে দিতে চাই, কারণ আমি এই জায়গার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি এখন কলকাতায় সেটেল, আমার ছেলেকেও এখানে আনতে চাই না। জয়দেবের চাচা বলেন, ছেলে না, বল মেয়ে, আমি ছাড়া পুরো গ্রামে কেউ জানে না, কিন্তু আমি জানি তুমি আমারই রক্ত। আমি কাউকে কিছু বলবো না। শুভঙ্কর চাচার উপর ভরসা করে এবং বলে, শিগগিরই একজন ব্রোকার খুঁজে দিন, আমি আজ রাতেই ফিরবো। তখন চাচা বলেন, আজ রাতটা থাকো। অম্বিকাকেও সে ফোন করে একই কথা বলে, কিন্তু অম্বিকাও তাকে এক রাত থাকতে বলে, কারণ সে লং জার্নি করে এখানে এসেছে। কিন্তু সেখানে শুভঙ্করের একদমই মন টিকছিল না, তাই সে সেই রাতেই বাবার অস্থি নিয়ে রওনা দেয়। কিন্তু মনে হয় কেউ যেন তার উপর নজর রাখছিল। সেই রাক্ষস, সেই অভিশপ্ত শক্তি। শুভঙ্কর গাড়ি নিয়ে যেতে থাকে। চন্দনপুরের পথ জঙ্গলের ভেতর দিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি শ্বেতা তার ট্যাবে
অনেক ছবি আঁকে। তখন তার মা অম্বিকা একটি ছবি খেয়াল করেন, একটি গাছের ছবি, এবং সেই ছবিটি সে শুভঙ্করকে পাঠায়। ছবি দেখে শুভঙ্কর আঁতকে ওঠে। এই গাছের ছবি সে তা কিভাবে আঁকলো? এই গাছ তো চন্দনপুরে এবং এটা অভিশপ্ত। কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে যায়। সে গাড়ি থামিয়ে স্মোকিং করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর রাক্ষস পিছন থেকে এসে তার শিকড় বের করে গাড়িটিকে জড়িয়ে ধরে পুরো গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। এতে শুভঙ্কর সেখানেই মারা যায়। এরপর জয়দেব ও কিছু আত্মীয় কলকাতায় পৌঁছায় অম্বিকা ও শ্বেতার সঙ্গে দেখা করতে। জয়দেব শ্বেতার কপালে হাত রেখে বলেন, সব ঠিক হয়ে যাবে মা। তিনি অম্বিকাকেও বলেন, তুমি চন্দনপুরে চলে আসো, সবাই আমরা একসাথে ভালোভাবে থাকবো। কিন্তু অম্বিকা চায় না চন্দনপুরে ফিরে যেতে। সে চায় প্রপার্টি বিক্রি করতে, কারণ এটাই ছিল শুভঙ্করের শেষ ইচ্ছা। 3 মাস পর চন্দনপুর থেকে আবার ফোন আসে। জয়দেব জানায় শুভঙ্কর মারা যাওয়ার পর 3 মাস কেটে গেছে। তার শেষ ইচ্ছে ছিল প্রপার্টিটি বিক্রি করার। তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন। তিনি বলেন, তুমি পারলে পরশু চলে আসো, ভালো দামে বিক্রি করা যাবে। কিন্তু অম্বিকা বলে, আপনার যত কমিশন লাগে নিয়ে নিন, আমাকে টাকা ওয়েব ট্রান্সফার করে দিন। তখন জয়দেব বলেন, ব্যাপারটা টাকার নয়, শুভঙ্কর আমার ছেলের মতোই ছিল। আমি কমিশন চাই না, আমি চাই প্রপার্টির সব টাকা তুমি নিয়ে যাও, মেয়ের পড়াশোনার জন্য বা নিজের জীবনের জন্য খরচ করো। তোমার এই ক্ষতি তো কখনোই পূরণ করা হবে না। তারপর অম্বিকা শ্বেতাকে বলেন, তুমি তোমার ফ্রেন্ডের বাড়ি থাকবে, আমি চন্দনপুরে যাচ্ছি প্রপার্টি ডিলের জন্য, 2 দিনের মধ্যেই ফিরে আসবো। কিন্তু শ্বেতা তা রাজি হয় না। সে বলে, আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই, আমার বাবার শৈশবের বাড়ি দেখতে চাই। বাবাও তো একা গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তুমি যদি না ফেরো আমি কোথায় যাব? এই কথায় অম্বিকা ইমোশনাল হয়ে পড়ে। বাবা হারা সন্তানের কথা না রেখে সে আর পারে না। তাই সে মেয়েকে নিয়ে রওনা হয় চন্দনপুরের পথে। চন্দনপুরের পথে মা মেয়ে অনেক আনন্দ করে অবশেষে তারা চন্দনপুরে পৌঁছে যায়। বাড়ির সামনে চলে আসতেই হঠাৎ অম্বিকা দেখে যে দূর থেকে মনে হয় যেন শুভঙ্কর তার একটি বাড়ির জানলায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে। নাম তার দীপিকা। গাড়ি থামিয়ে দেয় অম্বিকা। ভুলটা ছিল তারই, তাই সে ক্ষমা চায়। কিন্তু সেখানে থাকা কাজের লোক বিকাশ বলে, ম্যাডাম আপনার ভুল নয়, এই মেয়েটা এমনই সবসময় ঘোরাঘুরি করে। দীপিকা ছিল বিকাশের মেয়ে, কিন্তু বিকাশের স্ত্রী অম্বিকা এবং শ্বেতাকে ভালো চোখে দেখে না। সে নিজের মেয়েকে বলে ওদের থেকে দূরে থাকতে, কারণ সে জানতো শ্বেতাই সেই শুভঙ্করের মেয়ে, যাকে জন্মের পর বলি দেওয়া উচিত ছিল গ্রাম রক্ষার জন্য। কিন্তু শুভঙ্কর তাকে বাঁচিয়ে রেখেছিল। এরপর দেখা যায় অম্বিকা ঘরের মধ্যে প্রবেশ করে। অম্বিকা ঘরের মাঝে একটি পুরনো কালী মন্দির দেখতে পায়, যা 40 বছর ধরে বদ্ধ অবস্থায় ছিল। বিকাশ বলে, স্বপ্নে যদি কালিমা কাউকে দর্শন দেন তখন মন্দির খোলা হয় এবং তার মাধ্যমেই পূজা হয়। 40 বছর ধরে কালিমা আর কাউকে দর্শন দেননি। এরপর সবাই খাওয়া দাওয়া করে। এদিকে দীপিকা আর শ্বেতার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারা একসাথে ছবি আঁকতে শুরু করে। দীপিকা তখন শ্বেতার আকাশে অভিশপ্ত গাছের ছবিটি দেখতে পায় এবং সে বুঝে যায় সেটি সেই ভয়ঙ্কর রক্তাক্ত গাছের, অর্থাৎ রাক্ষসের গাছ। দীপিকা অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভাঙা প্রসাদের কাছে গিয়েছিলে? এই গাছের কথা তুমি কিভাবে জানলে? শ্বেতা বলে, না, কখনোই যাইনি আমি তো এমনি এমনি এঁকেছিলাম। এরপর সে জিদ ধরে, আমি এই গাছটিকে সামনে থেকে দেখতে চাই। দীপিকা বাধা দিয়ে বলে, ওখানে যাওয়া নিষেধ, মা আমাকে মারবে। কিন্তু সে তার জোরাজোরিতে শেষ পর্যন্ত দীপিকা তাকে সেখানে নিয়ে যায়। গাছের কাছাকাছি যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাঁধা ছিল, যার কারণে সে তা ভিতরে ঢুকতে পারছিল না, দূর থেকেই তাকিয়ে দেখছিল। দীপিকা তখন বলে, যদি রাক্ষস আমাদেরকে দেখে ফেলে তবে সে আমাদের পিছু ছাড়বে না, সে আমাদেরকে জঙ্গলে নিয়ে যাবে। তখনই হঠাৎ অম্বিকা সেখানে চলে আসে এবং দুজনকেই বকা দিতে শুরু করে। কে বলেছে তোমাদেরকে এখানে আসতে? দীপিকা বলে, দিদি জোর করেছিল, ও দেখতে চেয়েছিল বলেই আমি এখানে নিয়ে এসেছি। ঠিক তখনই দীপিকার মা সেখানে আসে এবং রেগে গিয়ে দীপিকাকে মারতে শুরু করে। এমন সময় দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়েছে। অম্বিকা বলে, অভিনন্দন, তোমার মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে, সেলিব্রেট করো। তবুও দীপিকার মা রেগেছিল এবং তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। শ্বেতা তখন অম্বিকাকে জিজ্ঞেস করে, পিরিয়ড হলে মানুষ সেলিব্রেট করে কেন? অম্বিকা বোঝায়, অনেক ওয়েস্টার্ন দেশেও করে, ভারতেও অনেক ট্রাইবাল গ্রুপে এটা উৎসবের মতোই দেখা হয়। কিন্তু জানি না দীপিকার মা কেন এমন আচরণ করলো। তখন দেখা যায় দীপিকার মা খুব ভয় পাচ্ছিল। সে কালিমায়ের নাম জপ করতে করতে তাকে প্রাসাদের একটি ঘরে বন্ধ করে রাখে এবং বলে, আমি রাতে আসবো, ততক্ষণ এখানে থাকবে, দরজা খুলবে না। দীপিকা ঘরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই রাতের অন্ধকারে সেই রাক্ষস পিশাচ ঘরে ঢুকে তার শিকড় দিয়ে দীপিকাকে ধরে ফেলেছে এবং তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। পরে যখন দীপিকার মা ঘরে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়েটিকে সেই রাক্ষস তুলে নিয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে, আমি জানতাম এটাই হবে, কারণ যাকে তুমি বাড়িতে রেখেছো সেই শ্বেতাই সেই বংশের মেয়ে যার বলি হওয়ার কথা ছিল, আর তার জন্যই আজ আমার মেয়ে চলে গেল। কেউ রাতে জঙ্গলের ভিতর যেতে চায় না, কারণ সবাই জানে জঙ্গলের ভিতর যে যায় সে আর কখনোই ফিরে আসে না। এরপর দেখা যায় জয়দেব ও গ্রামের সব লোক একত্রিত হয়েছে, পুলিশও এসেছে। জয়দেব বলেন, গ্রামে গত 2-3
মাস ধরে অনেক মেয়ে হারিয়ে গেছে, তবে 2-3 দিন পরেই তারা আবার ফিরে এসেছে, তাই আমরা কোনো মামলা করিনি। এই মেয়েটিও ফিরে আসবে, তবে এখন রাত, জঙ্গলে যাওয়া নিরাপদ নয়। কিন্তু যখন সবাই শয়তানের দিকে অভিযোগ তুলেছিল, তখন অম্বিকা একা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে একজন পুলিশ অফিসারও যায়। জঙ্গল ছিল ঘন এবং ভয়ঙ্কর, জায়গায় জায়গায় রাক্ষস তার ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু কোথাও দীপিকা ছিল না। বরং দেখা যায় রাক্ষসের অধীনে থাকা শয়তানেরা অম্বিকা ও পুলিশ অফিসারকে লক্ষ্য করছিল। রাত পেরিয়ে গেলেও দীপিকার সন্ধান পাওয়া যায় না। অম্বিকা বাড়ি ফিরে আসে। শ্বেতা তখন জিজ্ঞাসা করে, মা এসব কি হচ্ছে? তখন অম্বিকা পুরো চন্দনপুর এবং সেই প্রাসাদের আসল গল্প শোনায়। সে বলে, তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে, আমি তোমাকে বলেছিলাম যখন কালিমার রক্তবীজের রক্ত পান করছিলেন, তখন এক ফোঁটা রক্ত চন্দনপুরে এসে পড়েছিল। সেই এক ফোঁটা রক্ত থেকেই জন্ম নেয় এক রাক্ষস। কিন্তু সেই রাক্ষসের এত সাহস ছিল না কালিমাকে হারায়, তাই সে চন্দনপুরের সব মেয়েদেরকে অপহরণ করতে থাকে এবং তাদের গর্ভে নিজের বীজ ঢুকিয়ে এমন এক শয়তান সৃষ্টি করার চেষ্টা করতে থাকে যে এই পৃথিবীকে ধ্বংস করবে। যখন কালিমা এই কথা জানতে পারেন, তখন তিনি এক পরম ভক্তকে পাঠান। রাক্ষস জানতো এই পরম ভক্তই তাকে ধ্বংস করতে পারে, তাই সে লুকিয়ে যায়। এরপর কিছুদিন পর সেই ভক্তের একটি কন্যা সন্তান হয়। যখন সেই কন্যা সন্তানের বয়স 12 বছরে পৌঁছায়, তখন সেই রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ রোপণ করে। সেই পরম ভক্ত তখন এক ধর্ম সংকটে পড়ে। যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে, তাহলে রাক্ষসের বংশ শেষ হয়ে যাবে, কিন্তু তার নিজের সন্তানও মারা যাবে। রাক্ষস জানতো এই কন্যার গর্ভেই জন্মাবে তার উত্তরসূরি, তাই সে পরম ভক্ত এমন সিদ্ধান্ত নেয় যেটাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। কালী মায়ের আশীর্বাদ নিয়ে গ্রাম রক্ষার জন্য নিজের সন্তানকেই সে বলি দিয়ে দেয়, যার ফলে রাক্ষসের যে মতলব ছিল সেটা আর পূরণ হয় না। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল কালী পূজা, আর সেদিনই সেই মেয়েটিকে বলি দেওয়া হয়। আমরা সেই রক্তরেখার বংশধর, অর্থাৎ শুভঙ্কর তোমার বাবা এবং আমরাই সেই ধারার লোক। সুতরাং তার মতে তুমি সেই কন্যা যাকে বলি দেওয়ার কথা ছিল। আমরা কখনোই এই প্রথাকে তোমার জীবনে আসতে দেইনি। তোমার জন্ম কলকাতায় এবং সেই সময় একটি ছেলে শিশুর সঙ্গে তোমাকে বদলে দিই। যখন তোমার ঠাকুরদা দেখতে এসেছিলেন, সবাই জানতো তুমি ছেলে, কিন্তু আজ আবার আমরা সেই গ্রামে ফিরে এসেছি। দীপিকা ঠিকঠাক ফিরে এলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। পরদিন সকালে দেখা যায় দীপিকা ফিরে এসেছে, কিন্তু অবাক করার বিষয় তার পিরিয়ড থেমে গেছে। পুলিশের তদন্তের জন্য জয়দেব প্রতিটি পরিবারের কাছে যায় যাদের মেয়েরা ফিরে এসেছে। দেখা যায় প্রত্যেকেরই পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং কারোরই কিছু মনে নেই। রাতে শ্বেতার পেটে প্রচন্ড ব্যথা হতে থাকে। অম্বিকা তাকে গল্প শুনিয়ে কোলে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে রকিং চেয়ারে বসে থাকে। তখনই দেখা যায় দীপিকা যেন এখন শয়তানের দ্বারা পজেসড হয়ে আছে। সে এসে শ্বেতাকে ডাকে খেলার নাম করে। শ্বেতা তখন কিছুই বোঝে না এবং তার সঙ্গে বেরিয়ে পড়ে। দেখা যায় গ্রামের সব মেয়েরা যারা রাক্ষসের কবজায় ছিল তারা সবাই জড়ো হয়েছে। হঠাৎ অম্বিকার ঘুম ভেঙে যায়। সে দেখে শ্বেতা বিছানায় নেই, তার বিছানায় রক্তের দাগ। সে বুঝে যায় শ্বেতার পিরিয়ড শুরু হয়ে গেছে। দৌড়ে সে প্রাসাদের দিকে যায় এবং দেখে কয়েকজন মেয়ে শ্বেতার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন একজন বৃদ্ধা মহিলা আসে, মেয়েদের থামিয়ে শ্বেতাকে ছাড়িয়ে দেয়। অম্বিকা শ্বেতাকে নিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে রাক্ষসের পজেসড করা মেয়েগুলো তাদের উপর হামলা চালায়। অম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়াতে, কিন্তু পারে না। তারা পুরো গাড়িটিকে ধ্বংস করে দেয়। শ্বেতাকে তারা নিয়ে যেতে থাকে। তখনই মাঝপথে দেখা যায় জয়দেব দাঁড়িয়ে আছে। শ্বেতাকে সেই পজেস্টেড মেয়েগুলোর সাথে সে নিয়ে যায়। অম্বিকা অচেতন হয়ে পড়ার আগে এইটুকুই দেখতে পায়। পরদিন গ্রামবাসীরা জানায় আমাদের ম্যাডাম অম্বিকা আর শ্বেতা নিখোঁজ। আমরা দেখতে পাই যে সেই বৃদ্ধা মহিলা আসলে অম্বিকাকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার সন্দেহ করতে থাকে জয়দেবকে, কারণ তার সাথে জয়দেব প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গে দেখা করেছিল এবং মনে হচ্ছিল মেয়েগুলো জয়দেবের ভয়ে কোনো কথা বলছিল না। পুলিশ অফিসার সন্দেহবশত ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায়। সেখানে জয়দেব পুলিশের মুখোমুখি হয় এবং একে একে সব পুলিশকে মেরে ফেলে, শুধু ওই পুলিশ অফিসার ছাড়া। সে বলে, তুই জানিস না আমি কে? আমি সে রাক্ষসের পরম এক ভক্ত। সে আমার ঈশ্বর। আমি 40 বছর ধরে শুভঙ্করের পরিবারের দিকে নজর রেখেছি। এদিকে সেই বৃদ্ধা মহিলা অম্বিকাকে পুরো কাহিনী জানায়। যেদিন শুভঙ্করের বোন জন্মায় সেদিন সেই পরম ভক্ত মেয়েটিকে বলি দিতে অস্বীকার করে এবং বলে কালিমা কখনোই চায় না আর কোনো কন্যা বলি হোক। তখন জয়দেব, যিনি ছিলেন শুভঙ্করের চাচা, সামনে এসে নিজ হাতে কালিমায়ের খড়গ তুলে নিয়ে সেই কন্যা সন্তানটিকে বলি দেয়। এরপর সে পুরো গ্রামের সম্মান পায়। পরে সেই বৃদ্ধাকেও সে ধর্ষণ করে। ধীরে ধীরে সে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে ওঠে। এমনকি শুভঙ্করের বাবাকেও সে মেরে ফেলে, যাতে অম্বিকা এবং শুভঙ্করেরা গ্রামে ফিরে আসে এবং তাদের সন্তানকে বলি দেওয়া যায়। বৃদ্ধা মহিলা বলেন, আমি ছিলাম কালী মায়ের এক পরম ভক্ত। আজ আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে কালী মায়ের আশীর্বাদ প্রয়োজন। কালী মায়ের মন্দির খোলো, 40 বছর পর আবার পুজো করো। মা তোমাকে শক্তি দেবেন, না হলে তুমি তোমার মেয়েকে রাক্ষসের কবল থেকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না। অম্বিকাও স্বপ্নে কালী মায়ের দর্শন পান। এরপর মা কালীর পূজা শুরু হয়। দেখা যায় কালীমা অম্বিকার ভক্তি ভরে পূজায় সন্তুষ্ট হন এবং নিজের শক্তির একটি অংশ অম্বিকাকে প্রেরণ করেন। এরপর আমরা দেখতে পাই অম্বিকা তখন জঙ্গলের দিকে তার মেয়েকে বাঁচাতে রওনা হয়েছে। সেখানে কালী মায়ের ভক্ত অম্বিকা এবং রাক্ষস দূত জয়দেব মুখোমুখি হয়। জয়দেব তাকে ভীষণভাবে মারধর করে, তার হাড় ভেঙে ফেলে
ফেলে। অম্বিকা তখন মাটিতে লুটিয়ে পড়ে, তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে। সে রক্ত মাটিতে পড়তেই কালিমা তার মধ্যে প্রবেশ করে। এরপর কালিমা সেই রাক্ষসকে বধ করে। অম্বিকা তখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে। তখন সেই বৃদ্ধা মহিলা বলেন, রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে তার মেয়ের পেটের ভেতর। আমাদের হাতে আর একটাই উপায় আছে, তাকে বলি দিতে হবে, না হলে সে রাক্ষস জন্ম নেবে। অম্বিকা তখন বলেন, মা তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার? যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তাই হোক। সে কাঁদতে কাঁদতে তরবারি তোলে এবং তার মেয়েকে বলি দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার চোখের জল মাটিতে পড়তেই এক অলৌকিক ঘটনা ঘটে। দেখা যায় সে তার গর্ভে যে রাক্ষসের ভ্রূণ ছিল সেটি ধ্বংস হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। কালিমা তখন কৃপা করেন, তিনি আসলে ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। এখানে মুভিটি শেষ হয়। এটাই ছিল মা মুভির গল্প। আজকের গল্প আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।